ধোঁয়া ওঠা গরম ভাতের প্লেটটা দিয়ে তাকিয়ে সাদের মনে এক দ্বিধা আর টানাপোড়েন চলতে লাগলো। তার অহংকার করছিল ফালাকের হাতের খাবার ছুঁড়ে ফেলে দিতে, কিন্তু পেটের হুদা আর ফালাকের কথাগুলো না খেলে ক্ষতিটা আপনারই। সাদের রকচটা মেজাজকে যেন এক অদৃশ্য শিকলে বেঁধে ফেলল। সাদ এক নজর সোফায় শুয়ে থাকা ফালাকের দিকে তাকালো। মেয়েটার দেওয়ালে মুখ করে এক শান্ত মূর্তির মতো চুপচাপ শুয়ে আছে, তার গায়ের পাতলা চাদরটা দিয়ে নিজেকে ঢেকে রাখার ব্যর্থ চেষ্টা। সাদ বেশিক্ষণ নিজেকে আটকে রাখতে পারল না। চল শক্ত করে কোনো শব্দ না করে সে চেয়ার টেনে ডাইনিং টেবিলে বসলো। অনীহা দেখানোর ভান করে প্রথম চামচ ভাতটা মুখে দিল সাদ। বিস্ময়ে সে অনুভব করলো রান্নাটা অত্যন্ত সুস্বাদু আর তৃপ্তিদায়ক, ঠিক যেমনটা সে পছন্দ করে। একদম হালকা মশলায় ঘরোয়া আমেজে। সাদ মুখ ফুটে কিচ্ছু বলল না, কিন্তু নিঃশব্দে পুরো প্লেটের খাবারটুকু শেষ করলো। খাবার শেষ করে পানির গ্লাসটা টেবিলে সশব্দে নামিয়ে রেখে সাদ উঠে দাঁড়ালো। সোফায় শুয়ে থাকা ফালাক পানির গ্লাসের শব্দে হালকা নড়ে উঠল, কিন্তু চোখ খুলল না। সে বুঝতে পারছিল সাদ টেবিল থেকে উঠে আসছে। সাদ সোফায় ঠিক পাশে এসে থমকে দাঁড়ালো। তার দীর্ঘ চওড়া অবয়ের ছায়া এসে পড়ল সোফায় শুয়ে থাকা ফালাকের ক্ষুদ্র শরীরটার ওপর। সাদের নজর গেল ফালাকের কপালের দিকে। ওষুধ না নেওয়ায় চারপাশটা হালকা লাল হয়ে ফুলে আছে। সাদের বুকের ভেতর কোনো এক অজানা কোণে হালকা মোচড় দিয়ে উঠল। সে তো একজন পেশাদার সার্জন, কত শত মানুষের ক্ষত সে প্রতিদিন নিরাময় করে, অথচ তার নিজের ঘরের ভেতরে এই ক্ষতটা যে তারই উগ্রতার সৃষ্টি। থমথম গলায় বলে উঠল, সোফায় শুয়ে নাটক করার দরকার নেই, বেডরুমে গিয়ে শো। ফালাক ধীরে সুস্থে চোখ খুলল, তারপর আস্তে করে উঠে সোফায় সোজা হয়ে বসলো। সাদের দিকে না তাকিয়ে খুব শান্ত নিচু গলায় বলল, না ঠিক আছে, এই ফ্ল্যাটটা আপনার, আপনার শোবার ঘরে যাওয়া আমার শোভা পায় না। আমি এখানেই ঠিক আছি, নিচের ভালো চাইলে ভেতরে চলো। ফালাক সাদের মুখের দিকে একবার চোখ তুলে তাকালো। ফালাক আর কোনো তর্ক করল না। সাদের আদেশ অমান্য করা তার স্বভাব নয়। নিঃশব্দে ফালাক ধীর কদমে সাদের পিছু পিছু বেডরুমে ঢুকলো। সাদের বেডরুম। ফালাক ঘরে ঢুকে সোজা ঘরের এক কোণে মেঝেতে পাতা কার্পেটের ওপর নিজের সুতির চাদরটা বিছিয়ে বসতে গেল। সাদ আলমারি থেকে নিজের পোশাক বের করতে গিয়ে দৃশ্যটা দেখে থমকে গেল। ওখানে কি করছো? সাদের গলায় চরম বিরক্তি। ফালাক হাঁটু মুড়ে মেঝেতে বসতে বসতে জবাব দিল, আমি এখানেই শুয়ে পড়ছি, আপনি আপনার বিছানায় ঘুমান। সাদ ধূপধাপ পা ফেলে ফালাকের সামনে এসে দাঁড়ালো। তোমার এই মহৎ সাজা আর সেবাদাসী হওয়ার ভান বন্ধ করো, বিছানায় গিয়ে একপাশে শুয়ে পড়ো। ফালাক কিছু সময় সাদের শক্ত গম্ভীর মুখের দিকে চেয়ে রইল। ফালাক কোনো কথা না বাড়িয়ে শান্ত ভঙ্গিতে উঠে বিছানার একেবারে শেষ প্রান্তে গিয়ে বসলো। এক কোণে নিজেকে একদম ছোট করে গুটিয়ে নিয়ে শুয়ে পড়ল সে, যেন সাদের শরীরে তার ছোঁয়াও না লাগে। সাদ বেডের অন্য পাশে এসে শুয়ে পড়ল। দুটো মানুষের মাঝখানে বিশাল এক শূন্যতা আর পাহাড় প্রমাণ দূরত্বের দেওয়াল। সাদ পাশ ফিরে ফালাকের দিকে তাকালো। ফালাক উল্টো দিকে মুখ করে নিষ্ক্রিয়ভাবে শুয়ে আছে, তার কপালে ব্যথার সূক্ষ্ম ছাপ থাকা সত্ত্বেও মুখটা স্নিগ্ধ। সাদের চোখ আটকালো ফালাকের কপালে সেই ক্ষতটার দিকে। সাদ বেড সাইডে টেবিলে ড্রয়ার করে ফার্স্ট এইড কিট আর একটা অ্যান্টিসেপটিক মলম বের করলো। ফালাকের দিকে সামান্য ঝুঁকলো। ফার্স্ট এইড বক্সের শব্দ পেয়ে ফালাক সজাগ হয়ে চোখ খুলল। সাদকে এত কাছে দেখে সে সামান্য পিছিয়ে যাওয়ার চেষ্টা করলো। সাদ ফালাকের কাঁধ শক্ত করে চেপে ধরে বরফ শুদ্ধ কিন্তু নিচু কণ্ঠে বলল, একদম নড়বে না, চুপচাপ থাকো। সাদ ফালাকের কপালের চুলগুলো খুব সাবধানে একপাশে সরিয়ে দিল। সাদের আঙুল ফালাকের কপালে স্পর্শ করতেই ফালাক সামান্য শিউরে উঠল। সাদ খুব সতর্কতার সাথে জায়গাটা পরিষ্কার করলো, তারপর আলতো হাতে অ্যান্টিসেপটিক মলমটা লাগিয়ে দিল। পুরো সময়টা ফালাক কোনো ব্যথা পাওয়ার শব্দ করলো না। সে স্রেফ নিষ্পলক চোখে সাদের মেজাজে মুখের দিকে তাকিয়ে রইল। সাদের মুখের এই গম্ভীর ভাবটার পেছনে যে একটা অদ্ভুত যত্ন লুকিয়েছে তা ফালাকের চোখ এড়াল না। ওষুধ লাগানো শেষ করে সাদ হাত সরিয়ে নিল। ফালাক খুব ধীর ও নম্র গলায় বলল, ধন্যবাদ। সাদ ফার্স্ট এইড বক্সটা ড্রয়ারে ছুঁড়ে ফেলে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ে কড়া গলায় বলল, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, ডক্টর হিসেবে পেশেন্টকে ট্রিট করা আমার ডিউটি। রুমের লাইট নিভে গেল। আঁধারের মাঝে দুজন পাশাপাশি শুয়ে রইল। কেটে গেছে কিছুদিন। এই দিনগুলোতে সাদ সকালে উঠে দেখে তার পোশাক নিখুঁতভাবে ইস্ত্রি করা, টেবিলের নাস্তা প্রস্তুত। ফালাক নিজের সব কষ্ট সামলে নিঃশব্দে এক সেবাদাসের মতো ঘর আর সাদের খেয়াল রেখে চলছে। হঠাৎ একদিন দুপুরে নাফিসা মির্জার নির্দেশে ফালাক যেন নিজে হাতে খাবার গুছিয়ে সোজা হাসপাতালে গিয়ে সাদকে খাইয়ে আসে। শাশুড়ির নির্দেশ অমান্য করার সাধ্য ফালাকে নেই। সে আলমারি খুলে নাফিসা মির্জার দেওয়া একটা গোলাপি রঙের সুতির শাড়ি বেছে নিল। শাড়িটা পরে ফালাক যখন আয়নার সামনে দাঁড়ালো, তার স্নিগ্ধ রূপ দেখে মনে হচ্ছিল যেন ভোরের কোনো টাটকা গোলাপ ফুটফুটে উঠেছে।
সাধারণ সাজ-পোশাকের আড়ম্বরহীন সৌন্দর্য তাকে অপ্সরীর মতো অপরূপা করে তুলেছে। টিফিন ক্যারিয়ারের হাতে ফালাক রওনা হলো সিটি হাসপাতালের উদ্দেশ্যে। সিটি হাসপাতালের চকচকে বিশাল করিডোরে পা রাখল ফালাক। এত বড় হাসপাতাল ব্যস্ততা দেখে সে কিছুটা ইতস্তত করছিল। সোজা এগিয়ে গেল ইনফরমেশন ডেস্কের পাশে দাঁড়িয়ে থাকা একজন নার্সের দিকে। টিফিন ক্যারিয়ারটা হাত দিয়ে শক্ত করে চেপে ধরে অত্যন্ত নম্র আর মিষ্টি গলায় ফালাক জিজ্ঞেস করলো, আপু, ডক্টর সাদ মির্জার কেবিনটা কোনটা বলতে পারেন? নার্সটি ফালাকের দিয়ে তাকাতে কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। সাধারণ একটা সুতি গোলাপি শাড়িতে একটা মেয়ে এতটা অপরূপ আর স্নিগ্ধ হতে পারে তা যেন চোখে বিশ্বাস হচ্ছিল না। নার্সটি একটু অবাক হয়ে প্রশ্ন করলো, ডক্টর সাদের কেবিন? কিন্তু আপনি কে? ওনার পেশেন্ট নাকি কোনো রিলেটিভ? ফালাক সামান্য ইতস্তত করলো। নিজের পরিচয় দিতে গিয়ে তার কণ্ঠ সামান্য কেঁপে উঠল। তবুও সে চোখ নিচু করে ধীর গলায় বলল, আমি ওনার স্ত্রী। কথাটা শোনা মাত্র নার্সের চোখ ছানা বড়া হয়ে গেল। ডক্টর সাদ মির্জা, যাকে পুরো হসপিটাল এক দাপুটে কঠিন ও গম্ভীর সার্জন হিসেবে চেনেন, যার আশেপাশে কোনো মেয়ে ভিড়তে ভয় পায়, ওনার স্ত্রী এসেছে, তাও আবার এমন এক সৌন্দর্য আর স্নিগ্ধতার অধিকারিণী। মুহূর্তের মধ্যে খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল পুরো হাসপাতালে। জুনিয়র ডাক্তার, ইন্টার্ন আর নার্সদের মাঝে ফিসফিসানি শুরু হয়ে গেল। দেখেছিস, ডক্টর সাদের ওয়াইফ এসেছে। কি ভীষণ সুন্দর দেখতে রে, যেন কোনো রূপকথার রাজকন্যা। একদম চোখের পলক ফেলা যাচ্ছে না। কিন্তু ডক্টর সাদ কখনো ওনার বিয়ের কথা কাউকেই জানায়নি তো। করিডোর জুড়ে যখন ফালাককে কেন্দ্র করে কৌতূহল আর গুঞ্জন তুঙ্গে, ফালাক তখন লজ্জা আর দ্বিধা নিয়ে নার্সের দেখিয়ে দেওয়া ডক্টর সাদের কেবিনের দরজার সামনে এসে দাঁড়ালো। ফালাক আলতো করে কেবিনের দরজায় নক করে ভেতরে পা রাখল। কেবিনের ভেতর তখন সাদ নিচের চেয়ারে বসে গম্ভীর মুখে একটা জরুরি ফাইলের শেষ পাতা সই করছিল। হঠাৎ সাদ মাথা তুলে তাকালো। ফালাককে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে সাদের হাতের কলম থমকে গেল। হালকা গোলাপি শাড়িতে ফালাকের ওই মোহনীয় স্বর্গীয় সৌন্দর্য এক মুহূর্তের জন্য ডক্টর সাদের চোখের ভেতরে সব গাম্ভীর্য চূর্ণ করে দিল। কিন্তু পরক্ষণে ফালাকের এই হঠাৎ উপস্থিতি সাদের রকচটা অহংকারের এক বিশাল ধাক্কা দিল। সাদ রিভলিং চেয়ার থেকে এক ঝটকায় দাঁড়িয়ে পড়ল। তার চেহারায় থমথমে ভাবটা নিমেষে হিংস্র রাগে বদলে গেল। সে কেবিনে বড় কাচের জানালা দিয়ে দেখতে পেল করিডোরে কিছু ইন্টার্ন আর নার্স উৎসুক চোখে ভেতরের দিকে তাকানোর চেষ্টা করছে। সাদ সোজা গিয়ে ধরাম করে কেবিনের ব্লাইন্ডস পর্দা টেনে ভেতরে লক লাগিয়ে দিল। তারপর এক হিংস্র পশুর মতো ফালাকের দিয়ে গিয়ে এলো। ফালাকের কবজিটা কড়া শক্তিতে চেপে ধরে রাগান্বিত গলায় গর্জে উঠল, এখানে কেন এসেছো? ফালাক যন্ত্রণায় হাতের বাঁধন সহ্য করে মাথা নিচু করে শান্ত গলায় বলল, আম্মা জোর করে পাঠালেন, বললেন আপনার খাবার সময় পার হয়ে যাচ্ছে, তাই টিফিন নিয়ে আসতে হলো। সাদের রাখার ফালাকে অমলিন নিস্তব্ধতার মাঝে হাসপাতাল অন্য প্রান্তে দূরে হলো এক তুমুল ঝড়। হসপিটালের একজন ডক্টর রিয়ার বাবা এই হাসপাতালের ট্রাস্টি বোর্ডের অন্যতম প্রভাবশালী সদস্য। বহুদিন ধরে রিয়া সাদকে মনে মনে ভালোবাসে। সাদের ব্যক্তিত্ব, তার আকর্ষণীয় চেহারা আর অসাধারণ সার্জন পরিচয় সবকিছু মিলে সাদকে রিয়া তার জীবনে একমাত্র সঙ্গী হিসেবে কল্পনা করে এসেছে। সাদ তাকে কোনোদিন সরাসরি প্রশ্রয় না দিল। রিয়া ধরে নিয়েছিল সাদের মতো যোগ্য পুরুষের পাশে একমাত্র তার মতোই কোনো স্মার্ট ডক্টর মানায়। কিন্তু আজ পুরো হাসপাতালে দাবানলের মতো ছড়িয়ে পড়া খবরটা রিয়ার কানে যেতে তার পায়ের তলা মাটি সরে গেল। ডক্টর সাদ মির্জা বিবাহিত আর তার স্ত্রী নিজেই হাসপাতালে খাবার নিয়ে এসেছে। খবরটা শোনার পর রিয়ার মাথা ঠিক রইল না। সে হতাহত হয়ে নিজের কেবিনে ঢুকে ভেতর থেকে চিটকিনি আটকে দিল। রিয়ার পুরো শরীর রাগে হিংসায় কাঁপছিল। না, এটা হতে পারে না। সাদ অন্য কাউকে বিয়ে করতে পারে না। কোনো সাধারণ মেয়ে সাদের পাশে দাঁড়ানোর যোগ্যই না। চিৎকার করে উঠল রিয়া। উন্মাদ আর হিংস্র হয়ে রিয়া নিজের টেবিলের ওপর থাকা সব ফাইল, মেডিকেল রিপোর্ট ফেলে দিল। কাচের পানির জগ আর গ্লাসটা সজোরে দেওয়ালে ছুঁড়ে মারতে ঝনঝন শব্দে পুরো ঘর কাচের টুকরো ছেয়ে গেল। টেবিল ল্যাম্প, স্টেথোস্কোপ, দামি ছবি যা হাতে পেল রিয়া সজোরে আস্তে ভাঙতে লাগলো। বাইরে থাকা নার্স আর ইন্টার্নরা দরজার বিকট ভাঙচুরের শব্দ পেয়ে ভীতিজনক মুখে জড়ো হতে লাগলো। কিন্তু ভেতরে তাণ্ডব থামছিল না। রিয়া কাচের ভাঙা টুকরোর উপর দিয়ে পায়চারি করতে করতে নিজের ড্রয়ারে থাকা সাদের সাথে একটা মেডিকেল কনফারেন্সের ছবি বের করলো। আমি ডক্টর রিয়া, আমি সাদকে পাওয়ার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারি। সাদ শুধু আমারই। চলবে, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। যত বেশি সাবস্ক্রাইব হবে তত দ্রুত গল্প আসবে। ধন্যবাদ সবাইকে।